নতুন ইলেক্টেড সরকার গঠন হওয়ার পরেও কার্টুন শেয়ার করা নিয়ে, ফেসবুকে পোস্ট করা নিয়ে অনেক গ্রেপ্তার হতে দেখছি। এবং আমাদের নাবিল ইদ্রিস আপা খুব সুন্দরভাবে ডেসক্রাইব করলেন যে আমরা জামিনটা দেখে খুশি হয়ে যাই, কিন্তু আসলে তারপরে তার তার জীবনটা আর কেউ ফলো আপের মধ্যে রাখি না, যে সে কি কি সমস্যার মধ্যে দিয়ে আসলে যায়। আমরা আজকে সংবাদ মাধ্যম নিয়ে অনেক আলোচনা হয়েছে। আজকে একটা গুরুত্বপূর্ণ দিবসও, এবং আমরা 5ই আগস্টের পরে যখন সংবাদ মাধ্যমগুলো আস্তে আস্তে দখল হওয়া শুরু করে, মালিকানা পরিবর্তন থেকে শুরু করে সম্পাদক পরিবর্তন হওয়া শুরু করে, তখন আমি সরকারে ছিলাম পার্সোনালি। অনেকেই যারা সংবাদপত্রের মালিক বা সম্পাদক যারা ছিলেন, অনেকেই তখন এসেছেন, যোগাযোগ করেছেন যে আপনারা আমাদেরকে প্রোটেকশন দেন। প্রোটেকশন মিনস আপনারা একটু আমাদের মালিকানায় অথবা সম্পাদকীয়তে বা কোনো একটা জায়গায় কাউকে বসান, যাতে একটা পলিটিক্যাল প্রোটেকশন ওনারা পান। তো আমরা আমাদের জায়গা থেকে তখন ভেবেছি যে একটা গণঅভ্যুত্থান হয়ে গেছে, এরপর তো বাংলাদেশে আর এই দখলের থাকার কথা না, থাকা উচিত না। আমরা ভেবেছি সবকিছু এমনি এমনি বোধহয় ঠিক হয়ে যাবে, কিন্তু আনফর্চুনেটলি সেটা হয় নাই। আমরা পরবর্তীতে দেখেছি যে সময়ের পরিক্রমায় সেগুলো জাস্ট হাত বদল হয়েছে এবং কন্ট্রোলটা চেঞ্জ হয়েছে। একজন বিজ্ঞ আলোচক আলোচনা করছিলেন যে কিভাবে সেখানে ব্যাকআপ রাখা হয় অন্যান্য রাজনৈতিক দল থেকে, যাতে করে যে কোনো পট পরিবর্তনের পর একই সেট আপে একই অবস্থায় জাস্ট চেয়ার এবং মানুষ পরিবর্তন হয়ে যায় আর কি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মেইনস্ট্রিম মিডিয়ার এই চ্যালেঞ্জ, আমরা বিভিন্ন রেজিম চেঞ্জ হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, তারপরে বিএনপির সরকার এসেছে, কিন্তু এই যে একটা আইনের খসড়া করা হয়েছিল, এটা আমি অবগত আছি, কিন্তু সেটা পরবর্তীতে আলোর মুখ দেখেনি। এই এই একটা বড় ধরনের চ্যালেঞ্জ আমি দেখেছি যে কোনো সরকার এটা নিয়ে, গণমাধ্যম নিয়ে কাজ করতে গেলে চিন্তায় পড়ে যায় যে আমরা এই যে এস্টাবলিশমেন্টের উপরে হাত দিব, এটার পরিণতি কি হবে, এটার কনসিকুয়েন্সটা সরকারের জন্য মানে কতটুকু বিপজ্জনক হতে পারে। তো ওই জায়গা থেকে এই সেন্সিটিভ ইস্যু বলে এটাতে হাত দেওয়া হয় না। অন্তর্বর্তীকালীন সরকারও এই যেই সংস্কার কমিশনের যেই রিপোর্ট ছিল, আমাদের তথ্য বিষয়টি সংস্কার কমিশন, তো গণমাধ্যম বিষয় সংস্কার কমিশন, সেটাতে হাত দেয় নাই এই একটা কারণেই। আমি ভিতরে দেখেছি, জাস্ট সেন্সিটিভ ম্যাটার, এটাতে হাত দিলে আমাদের সম্পাদকরা, আমাদের সংবাদ মাধ্যমগুলোর মালিকরা তারা রাগ করবে, তারা খেপে যাবে, সরকারের বিরুদ্ধে চলে যেতে পারে। এবং ইভেন আমি নিজে সরকারের থেকেও প্রোপাগান্ডা, ডিসইনফরমেশনের শিকার হয়েছি, এবং আমি তখন নিজে একটু দেখার চেষ্টা করছিলাম যে সরকারের মধ্যে কি মেকানিজম আছে যেটা আমাকে প্রোটেকশন দিতে পারে অ্যাজ এ নাগরিক এই ধরনের ডিসইনফরমেশনের বিরুদ্ধে কিংবা এই ধরনের প্রোপাগান্ডার বিরুদ্ধে। তো দেখতে গিয়ে দেখলাম যে আসলে খুব একটা কাঠামোগত কিছু নাই যেটা আমাকে প্রোটেকশন দিতে পারে। তো এখানে গণমাধ্যম সংক্রান্ত একটা স্বাধীন কমিশনের বিষয়ে আলোচনা হয়েছে। সেটা হলে হয়তো আমরা এই ধরনের একটা প্রোটেকশন রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা পেতে পারি, এবং সাংবাদিকরাও একটা প্রোটেকশন পেতে পারেন, এবং ফ্রিডম অফ স্পিচ সংরক্ষিত হতে পারে আর কি। আমরা দেখছি যে এই মেইনস্ট্রিম মিডিয়ার যুগে যুগে দল বদলের মধ্য দিয়ে মেইনস্ট্রিম মিডিয়ার একটা বড় অংশের এই তাদের অপারগতা বলি অথবা তাদের স্বেচ্ছায় এটা করার ফলে মানুষের মেইনস্ট্রিম মিডিয়ার উপর থেকে ভরসা দিনে দিনে উঠে যাচ্ছে, এবং মানুষ অনেক বেশি, সাধারণ জনগণ অনেক বেশি এই যে ইউটিউব কিংবা নিউ এজ মিডিয়ার দিকে, সোশ্যাল মিডিয়ায় যেসব নতুন নতুন নিউ এজ মিডিয়া গড়ে উঠছে সেটার দিকে বেশি ঝুঁকে পড়ছে, বা নিউজটা সেখান থেকে বেশি কনজিউম করছে। আমাদের জন্য একটা ভালো কেস স্টাডি হতে পারে আমাদের পার্শ্ববর্তী দেশেই। মানে এখন আমি ওদের একটা রিপোর্ট দেখছিলাম যে মিডিয়া কনজাম্পশনের ক্ষেত্রে ওদের নাগরিকদের একটা বড় অংশ এখন মেইনস্ট্রিম মিডিয়া থেকে মুখ সরিয়ে নিয়েছে, এবং তারা নিউ এজ মিডিয়ার দিকে চলে গেছে, এবং বাংলাদেশেও আমরা সেই লক্ষণটা দেখতে পাচ্ছি। এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় যখন মেইনস্ট্রিম মিডিয়াগুলো থেকে আমাদের ভয়েসকে ব্লকেট করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়, আমাদের কিছুই তারা কভার করছিল না বা করতে পারছিল না, তখন আমরা দেখেছি এই নিউ এজ মিডিয়া খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন জায়গা থেকে।